আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2 মাস বন্ধ থাকার পর আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভ্যাকসিনের আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে 98% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি, বিএসএমএমইউ এর ঘোষণা। করোনা ও উপসর্গে 20 জেলায় 185 জনের মৃত্যু। বরিশালে মারা গেছে 36 জন। লঞ্চ সহ বিভিন্ন গণপরিবহনে ঢাকামুখী মানুষের চাপ আজও অব্যাহত। ভোগান্তি ছাড়া ফেরায় স্বস্তি। এবং মডেল পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি পুলিশের। আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 2 মাস বন্ধ থাকার পর শুরু হলো অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়ার টিকা শুরু। এখন শুধু রাজধানীতেই দেওয়া হচ্ছে এই টিকা। 7 আগস্ট থেকে ঢাকার বাইরেও দেওয়া হবে এর দ্বিতীয় ডোজ। চিকিৎসকরা বলছে এই বিরতির পরও সমানভাবে কাজ করবে এই টিকা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ বন্ধের পর গত 26 মে স্থগিত করা হয় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া। এতে অনিশ্চয়তায় পড়েন 15 লাখ মানুষ। অবশেষে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা আসার পর আবারও শুরু হলো দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কাজ। যারা মোবাইল ফোনে মেসেজ পেয়েছেন শুধু তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে। না, এখানে মোটামুটি ঠিক আছে, ওইদিকে একটু ভিড় বেশি। মাঝে করোনা হয়েছিল, আমাদের ডেট এমনিতে দেরি হয়ে গেছে দিয়ে। আল্লাহ যদি হেফাজত করে, এখন এটাই মনে সান্ত্বনা। এখন বলছে মেসেজ যাবে, মেসেজ ছাড়া দেবে না। এতে 3টা ডোজই আমরা দিচ্ছি। প্রথমে মডার্না, তারপর সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা। মডার্না হলো প্রথম ডোজ, সিনোফার্ম, অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজটা দিচ্ছি। যাদেরকে দিচ্ছি না কেন মেসেজটা পেয়ে আসলে তারপরে দিচ্ছি, কারণ মেসেজটা না পেয়ে যদি আসে তাহলে সেন্টারগুলোতে ভিড় হয়। দ্বিতীয় ডোজ টিকা পেলেও সংশয় আছে অনেকের, যেমন মিরপুরের বাসিন্দা আশরাফুজ্জামান। প্রথম ডোজ নিয়েছিলেন 17 এপ্রিল। মাঝে করোনার উপসর্গও দেখা দিয়েছিল তার। এ অবস্থায় দ্বিতীয় ডোজ কতটা সুরক্ষা দেবে তা নিয়ে কিছুটা সন্দিহান তিনি। 8 সপ্তাহ পরে তো পাইনি, আমি পাইলাম 14 সপ্তাহ পর। এখন জানি না এটা কতটা কী হইতে পারে, আবার কোনো কাজে আসবে কি না এই ডোজ নিয়ে, আমি সেই জন্য আসলে সন্দিহান আছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন দেরিতে হলেও দ্বিতীয় ডোজ সমানভাবে কার্যকর থাকবে করোনা ভাইরাস প্রতিরোধে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শিগগিরই গর্ভবতী ও প্রসূতি মায়েদের করোনার টিকার আওতা আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তাদের টিকা দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে। দূরপাল্লার যানবাহন, দোকানপাট সহ বিভিন্ন স্থানে মানুষের অবাধ চলাচল ও মাস্ক না পরার কারণে করোনা সংক্রমণ ও মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। যারা গর্ভবতী মা যারা আছে তাদেরকে টিকা দিতে আমরা চাই, এবং আমরা এই বিষয়ে আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে ওনাদের পরামর্শ আমরা নিচ্ছি। WHO এর পরামর্শ নেওয়া হচ্ছে, গাইডলাইন আছে। ওনারা এই বিষয়টি পজিটিভলি দেখছেন যে গর্ভবতী মায়েদেরকে টিকা দেওয়া সম্ভব যদি তারা সুস্থ থাকেন। আমরা তাদেরকেও টিকা দেওয়ার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নেয়াদের মধ্যে 98% দেহে অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যারা করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠার পর টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডি তুলনামূলক বেশি পাওয়া গেছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিগগিরই বিএসএমএমইউতে শুরু হবে করোনার ফিল্ড হাসপাতাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া 209 জনের রক্তের নমুনা নিয়ে গবেষণা চালায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ, যাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী।
এতে উঠে আসে প্রথম ডোজ নেয়ার 1 মাস পরই 98% দেহে তৈরি হয় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রথমে কিছুটা কম থাকলেও দ্বিতীয় ডোজ নেয়ার পর তা বেড়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, যে 2% দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের মধ্যে রয়েছেন ক্যান্সার আক্রান্ত এবং 100 বছরের বেশি বয়স্করা। যারা টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডির পরিমাণ 50%-এর বেশি। অ্যান্টিবডি কতদিন স্থায়ী হবে তা দেখতে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2% হয় নাই। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতালের কাজ দ্রুত এগুচ্ছে। ইলেকট্রোমেডিকেল ইকুইপমেন্ট এগুলো কিন্তু সরবরাহকারীতে একটু সময় দিতে হয়, নতুবা গত শনিবারই আমি এটা উদ্বোধন করতে পারতাম। এর আগে এডিস মশা প্রতিরোধে বিএসএমএমইউতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে গত একদিনে 20 জেলায় অন্তত 185 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে 36 জনের মৃত্যু হওয়ার রেকর্ড হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। 300-র কাছাকাছি শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের হার দাঁড়িয়েছে প্রায় 56%। পরের অবস্থায় আছে ময়মনসিংহ, জেলায় 23 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত প্রায় 500। বগুড়ায় মৃত্যু হয়েছে 18 জনের। রাজশাহী মেডিকেলে মারা গেছেন 15 জন। চট্টগ্রামে শনাক্ত প্রায় 1000, মারা গেছেন 11 জন। ভালো নেই সিলেটের অবস্থাও। এই জেলায় শনাক্তের সংখ্যা 850 ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে 10 জনের। কুমিল্লাতেও 800-রও বেশি শনাক্ত, মারা গেছেন 9 জন। একই অবস্থা কুষ্টিয়াতে। এই জেলায় শনাক্ত 500-র কাছাকাছি, মারা গেছেন 9 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 6 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 300-র কাছাকাছি। জেলার সংক্রমণের হার 45% ছাড়িয়ে গেছে। খুলনাতেও 6 জনের প্রাণ গেছে। এছাড়া নাটোর ও চুয়াডাঙ্গায় 5 জন করে 10 জন, যশোরে 4 জন, ঠাকুরগাঁও এবং শেরপুরে 3 জন করে 6 জন, নেত্রকোনা ও ঝিনাইদহে 2 জন করে এবং গাইবান্ধা, নোয়াখালী ও জামালপুরে 1 জন করে মারা গেছেন। ঢাকামুখী মানুষের চাপ আজও অব্যাহত। লঞ্চ সহ বিভিন্ন গণপরিবহনে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সকালে অনেক লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসেছে দূরপাল্লার বাস। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শনিবার রাত থেকে নৌযান চলাচলের অনুমতি দেয়া হলেও তাৎক্ষণিকভাবে লঞ্চ চালানো যায়নি। তবে সময়সীমা বাড়ানোর পরে সোমবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র পুরোপুরি বদলে যায়। এদিন হাজার হাজার মানুষ নৌপথে ঢাকায় আসেন। চাপ বেশি থাকলেও অনেকটা ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঢাকায় আসতে পারছেন। গার্মেন্টসে চাকরি করি, যেরম পাই সেরম যাইতে হবে। 2 দিন আমাদের অ্যাবসেন্ট হয়েছে। মালিকেরা ফোন দিছে, তার জন্য আশা লাগছে। এই লঞ্চ না ছাড়লে আমরা কিভাবে আইতাম বলেন তো? লঞ্চ ছাড়তে পরে তো আমরা আইতে পারছি। এরকমের ভাবে যদি আটকাইয়ে রাখে তাহলে আমাদের কর্মস্থলের তো শূন্য হয়ে যাবে। কালকে তো মানে গাড়ি পাওয়া যায় না, আইসে একবার চলে গেছি, জায়গা পাই না, সিট পাই না, তাই আজকে আবার আসলাম অনেক কষ্ট করে। সড়ক পথেও ঢাকামুখী মানুষের ছিল বাড়তি চাপ। দূরপাল্লার গাড়ি রাজধানীতে না ঢোকার কারণে অনেকেই হেঁটে রওনা হন গন্তব্যে। যারা পরিবহন সংকটে আগে আসতে পারেননি তারাই এখন ঢাকায় আসছেন। এদের মধ্যে অনেকে ভেঙে ভেঙে কর্মস্থলে পৌঁছান। কুড়িগ্রাম থেকে ভাঙা আসছি, তারপরে রংপুর মরান থেকে গাড়িতে উঠছি, তারপরে এই ছাইয়াতে নামাই দিছে সাভার। নীলফামারীর থেকে আসছি আমি, বাইপেলে নামাই দিছে আমার, ওখান থেকে আমি রিক্সা করে আসতেছি, কোনো গাড়ি পাচ্ছি না আমি। টমটমে, অটো রিক্সায়, তারপর হচ্ছে ট্রাকে করে, কাঁচামালের মতো ট্রাকে করে আসতে হয়েছে। এদিকে লকডাউনে রাজধানীতে গণপরিবহন এবং শপিং মল বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি, রিক্সা সহ বিভিন্ন বাহনের উপস্থিতি বেশি। লোকজনের চলাচলও বেড়েছে অনেক। ঢাকামুখী মানুষের এই ঢল দেখলে সহজেই বোঝা যায় এখনও অনেক মানুষ গ্রামে আটকে আছেন। সময় সুযোগ বুঝে তারা ঢাকা প্রবেশ করছেন। তবে সরকারের পক্ষ থেকে গণপরিবহনের জন্য হঠাৎ করে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তাতে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে ভুক্তভোগীদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনেও শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে ফেরি ও লঞ্চে কর্মস্থলে ফিরছে হাজারো মানুষ। তবে বরাবরের মতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
ছোট যানবাহন পেলেও তাদের গুনতে হচ্ছে 2-3 গুণ বেশি ভাড়া। তবে গত কয়েকদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে ঘাট পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের উত্তরবঙ্গমুখী অংশে যানবাহনের চাপ রয়েছে। তবে সেতু সংলগ্ন ঢাকাগামী সড়কে এখনও স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিকল্প যানবাহনে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে ঢাকা আসছে মানুষ। বহুল আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজধানী বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও সীসা জব্দ করা হয়। দুই মডেল পরস্পরের সাথে যোগসাজশে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের বাড়িতে এনে আপত্তিকর ছবি তুলে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত বলে জানিয়েছে ডিবি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর বারিধারায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পেয়াসার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ ও ইয়াবা। ফ্রিজে পাওয়া যায় সীসা তৈরির কাঁচামাল ও সিগারেট। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেয়াসা আরেক মডেল মরিয়াম আক্তার মৌয়ের তথ্য দেয় ডিবিকে। বাসায় অবৈধভাবে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় পেয়াসাকে। পরে মধ্যরাতে মডেল মৌয়ের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি। গণমাধ্যমের উপস্থিতিতে অভিযানে দেখা যায় বাসার বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছে 1 ডজনেরও বেশি বিদেশি মদ। পাওয়া যায় ইয়াবা ও সীসা। গোয়েন্দা পুলিশ ডিবির উত্তরের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, মডেল পেয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখে ব্ল্যাকমেইলিং করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তারা। বিভিন্ন জায়গায় তারা পার্টি করে সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেইলিং করে তাদেরকে তাদের সন্তান তাদের বাবা মাকে দেখাবে ভয় করে তারা কিন্তু টাকাগুলি হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, তাদের দুজনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ পেয়েছেন তারা। গ্রেপ্তার মডেল মৌয়ের বাড়িতে মদের বারও ছিল। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তো আমরা তো এটা তদন্ত করবই। তারপরে তাদের বিরুদ্ধে যে বাসাইতে যে বারের লাইসেন্স মানে মদের ভার, মাদকদ্রব্য ইয়াবা পেয়েছে, এগুলির বিরুদ্ধে একটি মামলা হবে। আর ব্ল্যাকমেইলিংগুলির বিষয় হলে আমরা আরও তদন্ত করব। তদন্ত করে সত্যতা পেলে মামলার অভিযোগ তাদের বিরুদ্ধে রিমান্ডে আনব। 2017 সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহবুব পেয়াসার। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জটিল রোগীদের চিকন ও শক্ত রক্তনালীতে রিং পরানোর যন্ত্র আনা হয়েছে রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এর নাম রোটাব্লেশন প্রযুক্তি। দেশে প্রথম কোনো সরকারি হাসপাতালে সর্বাধুনিক এ প্রযুক্তি যুক্ত হলো। খুব কম খরচে মানুষ এই সুবিধা পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। হার্টের জটিল সমস্যা নিয়ে গত সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফাতেমা খাতুন। পরীক্ষায় তার 3টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানান, একটি রক্তনালীতে রিং পরাতে বিশেষ প্রযুক্তি দরকার। খরচ 6 থেকে 7 লাখ টাকা। পরে তাকে আনা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে গত বুধবার তার সফল অপারেশন করেন চিকিৎসকরা। ওখানে আমাদের জন্য অনেক কষ্ট বেশি হয়ে যায়। 5-7 লাখ টাকা আমাদের মধ্যবিত্তের জন্য অনেক বেশি ব্যাপার। সেজন্য আমরা চিন্তা করলাম যে সরকারিভাবে দেখি কি করা যায়। পরে এলাম এখানে, অল্প খরচে আমাদের জন্য আমরা স্যাটিসফাইড। চিকিৎসকরা জানান, রক্তনালীতে দীর্ঘদিন ব্লক থাকলে অনেক সময় সেখানে চর্বির সাথে ক্যালসিয়াম জমে কঠিন হয়ে যায়। এ ধরনের রক্তনালীতে এনজিওপ্লাস্টি বা রিং পরানো যায় না। সম্প্রতি শুরু হওয়া রোটাব্লেশন প্রযুক্তিতে জমাট বাঁধা ক্যালসিয়াম কেটে রক্তনালীর পরিধি বাড়িয়ে রিং পরানো যায়। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশন বা আগে হার্ট অ্যাটাক থাকে, তাদের ক্ষেত্রে ব্লকটা দীর্ঘদিন ধরে এরকম ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যায়। রোটাব্লেশন মেশিনে একটা বার থাকে, রোটা বার, যেটা খুব স্পিডে ঘুরে ওই জায়গাটাতে ক্যালসিয়ামটাকে কেটে ওই জায়গাটাকে রক্তনালীকে পরিধি বাড়িয়ে দিলে ওটা রিং পরানোর জন্য উপযোগী করে তোলে। হাসপাতালের পরিচালক জানান, রাজধানীর 2টি প্রাইভেট হাসপাতালে এই সুবিধা থাকলেও সেখানে খরচ অনেক বেশি। সরকারি হাসপাতালে এ খরচ নামে মাত্র।
রোটাবলেশনের চার্জ এই প্রাইভেট যে কোনো হসপিটালে অ্যারাউন্ড 2.5 লক্ষ টাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বিনা পয়সায় এই সেবাটি দিচ্ছে, তাতে এই যে 2.5 লক্ষ টাকা রোগীর বেঁচে গেল, তারপরে বাকি যে খরচটুকুন আছে সেটুকুন স্বাভাবিক খরচ সেটা হবে, তাহলে আমার রোগীর সেবার মান উন্নয়ন হলো এবং স্বল্প মূল্যে সেবা পেল। তিনি আরও জানান, হৃদরোগ চিকিৎসায় যুক্ত হচ্ছে কার্ডিয়াক এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। দক্ষ জনবল তৈরিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে আওয়ামী লীগের তৎকালীন নেতারাই খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যার বিচারের পর এখন আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে এর সাথে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর উত্তরার বাসা থেকে ভার্চুয়ালি লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন করে এসব কথা বলেন মির্জা ফখরুল। করোনায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে দাবি করে তিনি বলেন, অন্যদিকে সরকার লকডাউনের নামে জনগণের সাথে তামাশা করছে। রহমান সাহেবের 15ই আগস্টে যে হত্যাকাণ্ড 1975 সালে, তার বিচার হয়েছে, বিচার করেছেন আপনাদের মোশতাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তার মন্ত্রিত্বের শপথ নিয়েছে। নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। করোনা সংক্রমণ মোকাবেলায় স্বল্প সময়ে অধিক মানুষকে টিকার আওতায় না আনলে সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটিএন বাংলার স্টুডিওতে মুক্তমত অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে করোনা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত করলে টিকাদান আরও সহজ হবে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। করোনায় প্রতিদিন বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন 200-র উপরে মৃত্যু হচ্ছে। হাসপাতালগুলোতে মিলছে না বেড। চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। এ অবস্থায় সবাইকে অতি দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালগুলোকে টিকাদানের সুযোগ দিলে সহজে মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। যদি সরকার আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা অবশ্যই বেসরকারি হাসপাতালে দেব। এই ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট নেই, আমরা আরও খুশি হব এবং এতে করে সরকারের যে চাপটা আছে সেটা অনেকটা লাঘব হবে এবং বেসরকারিরা সকলে এগিয়ে আসবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একদিনে এক ব্যক্তির 3 বার টিকা নেওয়ার ঘটনার সত্যতা মেলেনি। অনেক ব্যক্তি আছে যারা করোনার টিকা নেওয়ার পর অন্য মনস্ক হয়ে উল্টাপাল্টা কথা বলেও জানান তিনি। যেহেতু কোনো 3টি ভ্যাকসিনের প্রমাণ পাইনি, কাগজেও নাই, শরীরেও নাই, সুতরাং আমরা মনে করি যে সে ডিসওরিয়েন্টেড বক্তব্য রেখেছিল এবং সে এখন সম্পূর্ণ সুস্থ আছে, সে বাড়িতে চলে যেতে পারবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো ব্যক্তি যাতে অতিরিক্ত করোনা টিকা না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি আমাদের টিকা গ্রহণকারীরা এখন সচেতন হবে, টিকা প্রদানকারীরা আরও বেশি সচেতন হবে, কারণ একজন ব্যক্তিকে বাংলাদেশে একদিনে 1টির বেশি টিকা দেওয়া হয় না, এটি আমাদের প্রত্যেক টিকা গ্রহণকারীকে মনে রাখতে হবে এবং যারা টিকা প্রদান করছেন তারাও এখন আরও বেশি সতর্ক হয়ে সচেতন হয়ে তারা প্রত্যেক দিন যে টিকা প্রদান করবেন একজন ব্যক্তিকে 1টির বেশি টিকা দিবে না। এ সময় আলোচকরা বলেন, করোনা টিকা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়িয়ে সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে। আমরা শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সেই অভিযোগের সত্যতা ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। গত জুলাই মাসে পুঁজিবাজারে পিও হিসাব কমেছে 5,66,098টি। নবায়ন না করায় বিও হিসাবগুলো বন্ধ হয়ে গেছে বলে সিডিবিএল সূত্রে জানা যায়। 29 জুন পুঁজিবাজারে বিও হিসাব ছিল 25,36,431টি আর 31 জুলাই এই হিসাব দাঁড়ায় 19,70,333টিতে। অর্থাৎ জুলাই মাসে 5,66,098টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। এই হিসাবগুলোর মধ্যে পুরুষদের 4,07,907টি, নারী বিনিয়োগকারীদের 1,57,901টি ও কোম্পানি বিও হিসাব 290টি। জানিয়ে দেব আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সারা দেশে পুরো দমে ধান চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি সংগ্রহে মানহীন ধান চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর পোরশার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে তিনি একথা জানান। দেশে এবছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুত করা হয়েছে, তাই সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও মনে করেন খাদ্যমন্ত্রী। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক GM ফারুক হোসেন পাটোয়ারি ও জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির এ সময় উপস্থিত ছিলেন। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ওমান উপকূলে ইসরায়েলের তেলের জাহাজে হামলার ঘটনায় ইরানকে দোষী করার অভিযোগ অস্বীকার করলেও দেশটিকে আবারও দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, এই দুই দেশেরই অভিযোগ ইসরায়েলের ওই ট্যাঙ্কারে হামলা চালিয়ে ব্রিটিশ ও রোমানিয়ান দুই নাগরিককে হত্যার ঘটনায় ইরানের ইন্ধন ছিল। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেন ইরান তাদের পুরনো শত্রু। এই ঘটনায় তারা জড়িত বলেও তাদের কাছে প্রমাণ রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিব জাদেহ সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় অভিযুক্ত করায় তীব্র নিন্দা জানান তেহরান। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে তামিম ইকবাল ও লিটন দাস দলে নেই। তাছাড়া মুশফিকুর রহিম না থাকায় ব্যাটিংয়ে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। মুখোমুখি 4 খেলায় সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে 8 তারকা ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার এই দলটির শক্তি সামর্থ্য কম নয়। স্টার্ক হ্যাজেলউডের গতির সাথে বাংলাদেশের কন্ডিশনে অভিজ্ঞ 3 স্পিনারকে নিয়েছে অজিরা। যদিও এই দলটির অধিকাংশ ক্রিকেটার প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 2 মাস বন্ধ থাকার পর আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভ্যাকসিনের আওতায় আনা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে 98% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি। BSMMU এর গবেষণা। করোনা ও উপসর্গে 20 জেলায় 185 জনের মৃত্যু। বরিশালেই মারা গেছে 36 জন। লঞ্চ সহ বিভিন্ন গণপরিবহনে ঢাকামুখী মানুষের চাপ আজও অব্যাহত। ভোগান্তি ছাড়া ফেরায় স্বস্তি। এবং মডেল পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি পুলিশের। আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।